আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে ভিভো V20 SE মডেল। তো এই ফোনটির কি প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এটা কিভাবে প্রবলেমটা হইছে। তো এই ফোনটির যে পাওয়ার সুইচটা চেঞ্জ করতে গিয়ে এই ফোনের প্রবলেমটি হয়। তারপরে এই টেকনিশিয়ান ভাই আমার কাছে ট্রান্সফার করে দেয় যে ভাই এই ভর্তিতে কোথায় থেকে প্রবলেম বা কিভাবে হইলো আমি সেটা বুঝতে পারি নাই। তো এখন আপনি হচ্ছে এই কাজটা করে দিবেন। তো সেই কারণে হচ্ছে আমি এখন এই কাজটি করার চেষ্টা করতেছি। তো তার আগে আমি হচ্ছে এখান থেকে ক্যামেরাগুলোকে খুলে নিচ্ছি। যেহেতু এখানে হিট অ্যাপ্লাই করলে ক্যামেরাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ক্যামেরাগুলোকে এখন আমি খুলে নিয়ে নিলাম। পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে আমি এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব যে এখন এখানে কি ধরনের প্রবলেম আছে। আমি পাওয়ার সাপ্লাইটাকে 3.7 ভোল্টে সেট আপ করে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি গ্রাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে পজিটিভ কানেক্টিভিটিটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যদি হচ্ছে আমি পাওয়ার সুইচটা প্রেস করি, এই যে আপনারা দেখেন পাওয়ার সুইচটা প্রেস করার পরে এখানে কিন্তু 13 দেখাচ্ছে। 13 বলতে হচ্ছে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই। এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, 1 মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখেন ছেড়ে দিলেও কিন্তু এটি আটকে থাকছে। তো যখনই এই পাওয়ার সুইচটা চেঞ্জ করতে গিয়েছিল তখন এখানে প্রবলেমটা হয়েছে যে ব্যাটারিটাকে ডিসকানেক্ট না করেই এই ভাই এই কাজটি করার চেষ্টা করতেছিলেন। তো আমরা যেই সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করি এটি হচ্ছে ডিসি। আর অনেক ভাইরাই যেসব সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করে থাকেন সেটি হলো এসি সোল্ডারিং আয়রন থাকে। এসি সোল্ডারিং আয়রন থাকলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো দেখেন এই ভর্তিতে কোনো ধরনের কোনো কিন্তু কাজ করা নেই, এখানে আমি দেখতে পারতেছি না। এই যে অবশ্যই আপনারা ফ্রেশ দেখতে পারতেছেন। তো এখন এখান থেকে আসলে কিছু করার নাই, এই মাদারবোর্ডটিতে কোথাও না কোথাও কোনো ধরনের শর্ট সার্কিট আছে, আর না হলে পাওয়ার আইসি অথবা চার্জিং আইসি কোনো একটা ড্যামেজ হয়ে গেছে। এখন এই ঢাকনা আমার বাধ্যগত উঠাইতে হচ্ছে, কারণ হচ্ছে ঢাকনা উঠিয়ে কাজ করতে গেলে মাদারবোর্ড গুলো অনেকটা হালকা হয়ে যায়। এখন কিছু করার নাই। এখন আমি এখান থেকে এই যে প্লাস্টিকের এগুলো আমরা তুলে নিব। এখানে যদি তুলে না নিয়ে আমরা মাদারবোর্ডে হিট দিতে যাই তখন কিন্তু এখানে প্রবলেমটা হবে। এগুলো গলে গিয়ে একটি নোংরা পরিবেশ এখানে তৈরি হবে। বিষয়টা দেখতে ভালো দেখা যাবে না বা বোর্ডটি দেখতে ভালো লাগবে না। এটিকে খুব সাবধানতার সাথে কিন্তু তুলে নিতে হবে। অনেক সময় এগুলো তুলতে গিয়ে কিন্তু কানেক্টরে প্রবলেম হয়ে যায় বা অনেকে কানেক্টর ভেঙে ফেলেন। আসলে সেটি আপনার হাতেই আপনি কাজ করেছিলেন বা আপনার হাত দিয়েই আপনি কাজ করেন। এখন এইখানে যদি সাবধানতার সাথে কাজ আপনি না করতে পারেন তাহলে আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। এগুলো মোবাইল সার্ভিসিং এর কাজ, সবসময়ই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। অসাবধানতা ভাবে এই কাজগুলো কিন্তু করা যাবে না। এগুলো করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তো এখানে আর একটি আমার এখানে রয়ে গেছে। এখন আমি চেষ্টা করতেছি এটাকে আমি উঠিয়ে ফেলবো। তারপরে পিসিবি স্ট্যান্ডের সাথে আমি হচ্ছে মাদারবোর্ডটাকে আটকিয়ে নেই। এখানে ঢাকনা তুলে কোন আইসিটার প্রবলেম হইলো বা কোনো কম্পোনেন্ট প্রবলেম হলো কিনা সেটা আমি আপনাদেরকে বের করে দেখাবো। আর পিসিবি স্ট্যান্ডও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি। পিসিবি স্ট্যান্ড যদি ভালো না হয় তাহলে কাজ করে কোনো মজা পাওয়া যায় না। একটি স্টিলের ঢাকনা উঠাইতে বা একটি আইসি উঠাতে গেলে তখন যদি ওই ভর্তিতে লাড়াচাড়া করে তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম এখানে হইতে পারে। এখন আমি ঢাকনা উঠানোর জন্য হিট অ্যাপ্লাই করব। এখানে হিটটা খুব যথাযথ থাকতে হবে। হট এয়ার গানে প্রবলেম থাকে তাহলে কিন্তু এই বোর্ডগুলোতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। আসলে আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় যার কারণে আমি হচ্ছে একটু শর্টকাট করার চেষ্টা করি। তো এখান থেকে হচ্ছে ঢাকনাটি উঠিয়ে নিয়েই আমি আপনাদের সামনে ফিরে আসবো। দেখেন বন্ধুরা, এই ঢাকনাটি ওঠাতে গিয়েই আমার চোখে একটি প্রবলেম পড়ে গেল। এখানে দেখেন একটি ক্যাপাসিটর ছিল, এই যে আমি দেখতে পারতাছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন এই যে এখানে একটা ক্যাপাসিটর ছিল। এই ক্যাপাসিটরটা এখানে সম্ভবত কোনোভাবে বিপ দিয়েছে বা ঢাকনাটি না উঠিয়ে ওইখানে একটি হচ্ছে ফুটা ছিল। ওই ফুটা দিয়ে হচ্ছে কোনোভাবে করার আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলেন। তো
তো দেখেন আইসিটাও কিন্তু এখান থেকে ভেঙে রয়েছে, এই যে আপনারা দেখতে পারতেছেন। আসলে এই ধরনের কাজ তো কেমন ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ক্যাপাসিটরটা এই যে এখনো পর্যন্ত এখানে কিন্তু ভাঙাই রয়েছে, এই যে আইসিটাও ভাঙা। এখন এই আইসিটা বাধ্যগত আমাকে চেঞ্জ করে নিতে হবে। এটি হচ্ছে কোয়ালকম 6125 001। ফার্স্ট অফ অল আমি এখান থেকে উঠাবো না, না উঠিয়ে আমি এখানে শর্ট সার্কিট চেক করব যে এখানে কোনো ধরনের শর্ট সার্কিট আছে কিনা। আর আইসিটা যেহেতু ভাঙা দেখতে পারতেছি, তো এই আইসিটা ওঠানোর আগে অবশ্যই আমি একটু চেক দিয়ে নিই যে আরো অন্য কোথাও কোনো ধরনের কোনো ফল্ট আছে কিনা। এই বিষয়টি আমরা মাথায় রেখেই কাজ করব। এখন মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রেখে নিচ্ছি। এটা হচ্ছে আমরা বিপ রেঞ্চে দিয়ে দিব। বিপ রেঞ্চে দিলে যাতে করে হচ্ছে এখানে শর্ট সার্কিট আছে কিনা এটা কিন্তু বিপ দিবে, এটা কিন্তু ইজিলি ভাবে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখানে কয়েল গুলো কিন্তু ভিপ দিচ্ছে, যেহেতু মাদারবোর্ডটি একটু উত্তপ্ত। এখানে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে চেক করাটা সব থেকে বেটার। যদি শর্ট সার্কিট থাকতো তাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট আমরা দেখতে পারতাম। এখানে কোনো ধরনের শর্ট সার্কিট দেখতে পারতাছি না, কোনো ক্যাপাসিটরে এখানে কিন্তু ভিপ দিচ্ছে না। এখন আমি এখান থেকে এই পাওয়ার আইসিটাকে রিমুভ করে ফেলবো, যেহেতু এখানে ভাঙা রয়েছে। এই ভাঙা থাকলে এখানে চলবে না, যেহেতু এই আইসিটা মানে শর্ট সার্কিট যদি এই মাদারবোর্ডে অন্য কোনো প্রবলেমও যদি থাকে তাহলেও কিন্তু এখান থেকে আমার করে নিতে হবে, এই পাওয়ার আইসিটাকে চেঞ্জই করতে হবে, যেহেতু এখানে ভাঙার কারণে চলবে না। এখানে আমি এখন এটাকে উঠিয়ে ফেলি। ভাঙা আইসিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, এখন মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। যেহেতু এখানে ক্যাপাসিটরটি ভাঙা ছিল, এখানে হচ্ছে ক্লিন করে দিচ্ছি। এখানে একটি ক্যাপাসিটর আমি ইনস্টল করে দিব, যাতে করে হচ্ছে এখানে শর্ট সার্কিট হইলে এই ক্যাপাসিটরের মাধ্যমে এই পাওয়ার আইসিটা সেফ থাকে। আসলে কিছু কিছু সময় কাজের সময় যদি ফিজিক্যালি ড্যামেজ হয় ফোনগুলো তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে। তো এখানে হচ্ছে মাদারবোর্ডের বলগুলো ক্লিন করতে করতে আপনাদের সামনে একটি কথা শেয়ার করি। সেটি হলো যে গতকালকে এক ভাই আসছিল আমার কাছে। তো ফোনটি হচ্ছে ওয়াটার ড্যামেজের ছিল। ওই ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়ে আসে। আমি চেক করে ফল্ট ফাইন্ড আউট করি। তারপরে হচ্ছে কাস্টমার ভাইকে আমি বিলের কথা বলি যে ভাই আপনার এই পরিমাণ বিল আসবে। তো উনি আমার যে একটি নির্ধারিত বিল, ওই বিলের থেকে অনেক কম বলে কাস্টমার চলে গেল। চলে যাওয়ার পরে হচ্ছে আদার্স অন্যান্য শপে ফোনটা দেখানো হয়। দেখানোর পরে ওই ফোনটি আর রিপেয়ার হয় নাই। পরের দিন সকালে আমার দোকান খোলার আগে ওই কাস্টমার ভাই এসে বসে আছে। ভাই ওই দিন তো এত টাকা বিল চেয়েছিলেন, আমার কাছে টাকা ছিল না, আমি কাজটি করাইতে পারি নাই। তো এখন হচ্ছে আপনি কাজটা আমাকে করে দেন। আমি ওই ভাইকে বললাম যে ভাই এই ফোনটি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে আপনি কি অন্য কোথাও দেখাইছেন? তো উনি বললো যে না আমি তো এটা কোথাও দেখাই নাই। তো আমি বললাম তাহলে যেহেতু দোকান আমি সকাল সকাল খুলতেছি, একটু বসেন, আমি আপনার ফোনটা দেখে দিচ্ছি এবং কি আপনি কোথাও দেখাইছেন কিনা সেই বিষয়টা হচ্ছে আমি করে দিচ্ছি। যেহেতু আমার একটি স্ক্রু ড্রাইভার নিয়ে ওনার সামনে আমি ওনার ফোনটাকে খোলা শুরু করে দিলাম। তারপরে দেখি যে এই ফোনটিতে এরকম কোনো সেকশনই নাই যে আপনার কাজ করার বাদ রয়েছে। তখন বললাম যে ভাই আপনার এই কাঙ্ক্ষিত ফোনে এই ফোনটি তো যথাযথ ভালো নেই, আমি যেভাবে দেখেছিলাম চেক করেছিলাম, তো এখন তো সেইভাবে পাচ্ছি না, এখন তো বিলটা বেশি হয়ে যাবে, বিলটা আরো অনেকটা বাড়বে। তারপরে উনি বলল যে এখানে কত টাকা বিল হবে। তখন আমি ওনাকে নির্দিষ্ট একটি বিল বিলের অ্যামাউন্টটা বাড়িয়ে বলি যে এত টাকা খরচ হবে। তখন কিন্তু ওই বিলে উনি রাজি হয়ে যায়। যদি রাজি না হতো তাহলেও কিন্তু উনার কোনো হয়তোবা ওয়ে ছিল না, কারণ কি করবে, কিছু করার নাই। এই সব বিষয়টা হচ্ছে অনেক ভাইরাই বুঝতে চান না, যে যখন
একটি রানিং মাদারবোর্ডে একটি প্রবলেম হয়, প্রবলেম হইলে নির্দিষ্ট একটি জায়গায় প্রবলেমটি থাকে। আর যখনই অ্যানাদার শপে এই ফোনগুলো দেখানো হয় তখন এইখানে কিন্তু ওই প্রবলেমটা তো সলভ হয়ই না, আরো ফোনটা কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হয় ওইখানে, তখন কিন্তু এটার কস্টিংটা বেশি হয়। তারপরে হচ্ছে তখন কাস্টমার ভাইরা বলেন যে এই ভাই আপনি আগে এত টাকা এত কম চাইলেন, এখন এত বেশি কেন চাচ্ছেন? এত বেশি চাওয়ার কারণটাই হচ্ছে এটা, যে যখন রানিং ফোন বন্ধ হয় নির্দিষ্ট একটি জায়গায় প্রবলেম থাকে, ওই প্রবলেমটি ফাইন্ড আউট করে তারপরে কাজটি করলেই ওই কাজটি ইনশাল্লাহ সাকসেস হয়ে যায়। আর যখন এই ভর্তি এনাদার শপে দেখানোর পরেও এই ভর্তি না হয় তখন সমস্যা বের হয় বেশ কয়েকটা জায়গায়, তখন অনেক আইসি গুলো ড্যামেজ করে ফেলে অনেকে। তো এই বিষয়গুলোর জন্যই হচ্ছে যে কস্টিংটা বেশি পড়ে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এখানে আপনারা একটি পাওয়ার আইসি দেখতে পারতেছেন, এই পাওয়ার আইসিটা এখানে আমি এখন ইনস্টল করে নিব। এখন এখানে আমি একটু পেস্ট দিয়ে দিই যাতে করে হচ্ছে স্মুথলি এই আইসিটা এখানে বসে যায় এবং কি প্রত্যেকটা বল ঠিকঠাক ভাবে যেন কানেক্টিভিটি পায়। আইসিটা ইনস্টল শেষ, এখন মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে লাগিয়ে আপনাদেরকে রিডিং দেখাবো যে এই ফোনটিতে কত রিডিং আছে এবং কি ফোনটি চালু হয় কিনা বা আদার্স আরো অন্য কোথাও কোনো কাজ করতে হয় কিনা এই বিষয়টা হচ্ছে দেখাবো। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেই থাকবেন আমি যেখানে কাজ করি ওইখানে হচ্ছে বোর্ডগুলোকে ক্লিন করে দেই। তো বরাবরের ন্যায় আমি এই বোর্ডটাকেও ক্লিন করে দিচ্ছি। বন্ধুরা, কাঙ্ক্ষিত আইসিটি আমার লাগানো হয়ে গেল। এখন আমি ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে লাগিয়ে নেই। লাগিয়ে নিয়ে এখানে আমি হচ্ছে চেক করে নিব এই বোর্ডটি চালু হলো কিনা বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এই কথাগুলো আগেও বলে আসলাম, আবারও বলে দিলাম। কারণ হচ্ছে অনেকেই এখানে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, আসলে মন্তব্য করার কোনো কিছু নাই। ডিসপ্লে ফ্রেমে লাগিয়ে নিলাম। এখন এখান থেকে আমি পুনরায় আবারও পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে কত রিডিং। আগে তো হচ্ছে যে 13 রিডিং ছিল। এখানে বরাবরের মতো পজিটিভ কানেক্টিভিটিটাকে আবারও দিয়ে দিচ্ছি। দেখেন এই ফোনটি কিন্তু ফুললি চালু হয়ে গিয়েছে। দেখেন 270 300 এরকম কিন্তু রিডিং নিচ্ছে। দেখেন 366 এই যে। তো এই ফোনটি আমি আপনাদেরকে ব্যাটারি কানেকশন করে দেখাই যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে অন হলো কিনা বা এখানে আরো কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা এই বিষয়টি হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। আসলে প্রত্যেকটা কাজের ফিনিশিং ভাবে যদি আপনাদেরকে আমি না দেখাইতে পারি তাহলে হচ্ছে ভালো লাগে না। যার কারণে আমি সবসময়ই সর্বদা চেষ্টা করে থাকি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য এবং কি রিয়েল যে ভিডিওগুলো এগুলো দেখানোর জন্য। এখন এখানে দেখেন আমি পাওয়ার প্রেস করে দিলাম, এখানে ভিভো লেখাটি চলে আসলো। তো এই ফোনটি যে ডেট ছিল ডেটটি কিন্তু সলভ হয়ে গেল। তো আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।